হ্যালো ভিউয়ার্স, আমি আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি জিলেট 2024-এর সমস্ত আপডেট নিয়ে। জিলেটের সমস্ত আপডেট জানতে হলে আমার এই ভিডিওটি পুরোটা দেখতে থাকো। তো দেখো, এখানে অনলাইন অ্যাপ্লিকেশান ও পেমেন্ট ফিস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 8/2/2024 তারিখ থেকে। ফর্ম ফিল আপ চলবে 11/3/2024 পর্যন্ত, এবং এই 11/3/2024-এর মধ্যেই তোমাদেরকে কিন্তু পেমেন্ট ফিস করতে। জিলেটের রেজিস্ট্রেশন শুধুমাত্র অনলাইনেই করা যাবে, অফলাইনে কিন্তু করা যাবে না। নেক্সট দেখো, অনলাইন কারেকশান 13/3/2024 তারিখ থেকে 15/3/2024 তারিখের মধ্যে তোমরা করতে পারবে। অনলাইন রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেলে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 21/6/2024 তারিখ থেকে 29/6/2024-এর মধ্যে। এটা কিন্তু টেন্টেটিভ ডেট, কোনো কনফার্মেশন এখনও পর্যন্ত দেওয়া হয়নি, এবং সেই ভিত্তিতে এক্সামিনেশন একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে 29/6/2024 তারিখ বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এটাও কিন্তু টেন্টেটিভ ডেট, এটারও কিন্তু কোনো কনফার্মেশন দেওয়া হয়নি, চেঞ্জ হলেও হতে পারে। নেক্সট চলো দেখে নেওয়া যাক কারা কারা এই জিলেট অ্যাপ্লাই করতে পারবে, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা এখানে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড অ্যাপ্লিকেশান কীভাবে করবে, আর একাডেমিক কোয়ালিফিকেশান কি প্রয়োজন তোমাদের। প্রত্যেক জিলেট ক্যান্ডিডেটকে কিন্তু মাস্ট সিটিজেনশিপ অফ ইন্ডিয়া হতে হবে। নেক্সট দেখো, এখানে বলা হয়েছে যারা ডিপ্লোমা হোল্ডার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অথবা ফার্মাসির, তাদের কিন্তু কোনো আপার এজ লিমিট নেই। নেক্সট দেখো, বলা হয়েছে যারা বিএসসি ক্যান্ডিডেট, তাদের কিন্তু আপার এজ লিমিট রয়েছে 27 বছর পর্যন্ত। 31/12/2024 পর্যন্ত যদি কারোর 27 বছর কমপ্লিট হয়ে গিয়ে থাকে, সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আর যারা ম্যারিন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা হোল্ডার রয়েছে, তাদের আপার এজ লিমিট হচ্ছে 25 ইয়ার্স। ডেট হচ্ছে 31/12/2024। 31/12/2024-এর মধ্যে যদি কারোর 27 বছর না হয়ে গিয়ে থাকে, সে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি কারোর 27 আপ হয়ে গিয়ে থাকে, সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। কোনো ক্যাটাগরি থেকে বিলং করো, মানে SC ST OBC A OBC B PWD এইসব ক্যাটাগরি থেকে যারা বিলং করো, তাদেরকে কিন্তু 40% মিনিমাম মার্কস দরকার। আর যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছে ডিগ্রি কোর্সের, তাদের ক্ষেত্রেও সেম বলা হয়েছে, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের মিনিমাম 45% মার্কস দরকার। আর যারা SC ST OBC A OBC B PWD ক্যাটাগরি থেকে বিলং করো, তাদের কিন্তু 40% মিনিমাম মার্কস দরকার, সাথে 10+2 ম্যাথমেটিক্স থাকা চাই। যারা যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাও, তাদেরকে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 60% মিনিমাম মার্কস লাগবে, এবং যারা SC ST OBC A OBC B PWD ক্যান্ডিডেট বিলং করো, তাদেরকে কিন্তু মিনিমাম 45% মার্কস লাগবে CGPA অনুযায়ী ডিপ্লোমার, তবেই তোমরা যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে। নেক্সট দেখো, এখানে কিন্তু বলা হয়েছে ডোমিসাইল সার্টিফিকেট অথবা রেসিডেন্সিয়াল কাদের লাগবে। এখানে দেখো বলা হয়েছে হোম স্টেট ডোমিসাইল অবশ্যই লাগবে ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিশনের জন্য। এখানে দেখো 1 নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে যারা ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অথবা ফার্মাসি কলেজ গভর্নমেন্টে অ্যাডমিশন নিতে চাও, তাদেরকে জেনারেল ক্যাটাগরি যারা আছো, তাদের প্রত্যেকের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল লাগবে। নেক্সট 2 নম্বর, যারা আলিয়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাও, তাদেরও প্রত্যেক জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল লাগবে। নেক্সট 3 নম্বর, যারা যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাও, তাদেরও প্রত্যেক জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল লাগবে। 4 নম্বরে দেখো বলা হয়েছে যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো, মানে SC ST OBC A OBC B PWD EWS এইসব ক্যাটাগরি থেকে যারা বিলং করো, তাদের প্রত্যেকের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল লাগবে যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে হলে, তাতে সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট। এবারে দেখো কারা কারা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যারা অ্যাটলিস্ট 10 বছর ওয়েস্ট বেঙ্গলে কন্টিনিউয়াসলি বসবাস করছো,
মানে 31/12/2023 পর্যন্ত যাদের 10 বছর ওয়েস্ট বেঙ্গলে বসবাস করা কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হিসাবে বিবেচিত হবে। আর যারা কন্টিনিউয়াসলি পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলের তারা তো ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্সিয়াল পাবেই। মানে যারা জন্মসূত্রে যাদের বাবা মা এখানে বসবাস করে, যাদের দাদু উত্তরাধিকার সূত্রে যারা আছে তারা সবাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল পাবে। এবারে বলি কোন কোন রিজার্ভ ক্যাটাগরি কোন ডোমিসাইলের আন্ডারে হলে তারা কিন্তু রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেবল। যারা SC ST সার্টিফিকেট বিলং করো ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল থেকে তারা কিন্তু রেজিস্ট্রেশনে SC ST সার্টিফিকেট দিলে পুট করলে তাদেরটা তারা ক্লেম করতে পারবে। সাথে যারা OBC A OBC B ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল আন্ডার মধ্যে পড়ো তারাও কিন্তু রেজিস্ট্রেশনের সময় ক্লেম করতে পারবে। নেক্সট EWS ক্যাটাগরি যারা পড়ো তারাও ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে, তবেই তারা ক্লেম করতে পারবে রিজার্ভ ক্যাটাগরি। নেক্সট দেখো PWD ক্যান্ডিডেটদের জন্য যারা মিনিমাম 40% বেঞ্চমার্ক ডিসেবিলিটিস আছো তারা কিন্তু PWD এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, মানে ক্লেম করতে পারবে। চলো এবারে দেখে নিই রেজিস্ট্রেশন প্রসেস কী রয়েছে, কি প্রসিডিওরে তোমরা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রথম যে ফর্মটি আসবে তোমাদের সেখানে তোমাদেরকে নিজেদের ক্যান্ডিডেটের নেম, ক্যান্ডিডেটের বাবার নাম, ক্যান্ডিডেটের মায়ের নাম, ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ, ক্যান্ডিডেটের জেন্ডার, আইডেন্টিফিকেশন টাইপ, ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার, ক্যান্ডিডেটের ইমেল আইডি, ক্যান্ডিডেটের প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, আরও অনেক কিছু রয়েছে। সেগুলো তোমাদেরকে তোমাদের বেসিক ইনফরমেশান যেটা রয়েছে সেটা কিন্তু খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে। তোমরা যদি নিজেদের বেসিক ইনফরমেশানটি কেয়ারফুলি ফিল আপ না করো, যদি কোনো অসঙ্গতি থেকে থাকে বা কোনো ভুল করে ফেলো সেক্ষেত্রে তোমরা কিন্তু সেটাকে পরে আর মডিফাই বা চেঞ্জ এডিট কিছু করতে পারবে না। নেক্সট তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং সেটাকে দেখে নিয়ে সাবমিট করতে হবে রেজিস্ট্রেশনটি। তারপরেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেটেড হয়ে যাবে এবং সেটা শো করবে। তোমাদের কিন্তু SMS অথবা মেলের মাধ্যমে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি পাঠিয়ে দেওয়া হবে। তারপরে তোমাদেরকে অ্যাপ্লিকেশন আইডিটি এবং পাসওয়ার্ডটি দিয়ে অ্যাপ্লিকেশন আইডিটি লগ ইন করে নিতে হবে। তারপরে তোমাদেরকে আছে যে অ্যাপ্লিকেশানটা চলে আসবে সেখানে তোমাদেরকে ডোমিসাইল ক্যাটাগরি, PWD স্ট্যাটাস, ফ্যামিলি ইনকাম স্ট্যাটাস, রিলিজিয়ান, ন্যাশনালিটি, একাডেমিক কোয়ালিফিকেশান আরও ইত্যাদি ইত্যাদি যা রয়েছে সেগুলো তোমাদেরকে কেয়ারফুলি ফিল আপ করতে হবে। তারপরে কিন্তু তোমাদেরকে প্রত্যেক ক্যান্ডিডেটকে নিজস্ব এক্সামিনেশন জোন, কোথায় তোমরা এক্সামিনেশন দিতে চাও সেই চয়েসগুলো চুজ করে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশানটি। তারপরে দেখো এখানে বলা হয়েছে তোমরা ক্যান্ডিডেট নিজেরা যে ফটো আপলোড করবে নিজেদের সেটা কিন্তু JPG বা JPEG ফরম্যাটে হওয়া চাই। কালার ফটোগ্রাফ রিসেন্ট পাসপোর্ট সাইজ হওয়া চাই 10 KB থেকে 200 KBর মধ্যে, এবং যে সিগনেচারটি আপলোড করবে নিজেদের সেটা JPG ফরম্যাট বা JPEG ফরম্যাটে 4 থেকে 30 KBর মধ্যে হওয়া চাই। এবং যে ডকুমেন্টগুলো আপলোড করবে সেগুলো কিন্তু PDF ফরম্যাটে হওয়া চাই 50 KB থেকে 30 KBর মধ্যে। তারপরে দেখো এখানে বলা হয়েছে পেমেন্ট সংক্রান্ত বিষয়ে, কিভাবে তোমরা পেমেন্ট করবে এবং কত টাকা কাকে পেমেন্ট করতে হবে। এখানে দেখো বলা হয়েছে তোমরা কিন্তু নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI, QR কোড এই সকল মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। পেমেন্ট কারা কত টাকা করবে সেটা আমি একবার জানিয়ে দিই তোমাদেরকে। যারা জেনারেল ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে 400 টাকা পেমেন্ট করতে হবে। যারা জেনারেল মেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে 500 টাকা পেমেন্ট করতে হবে। যারা জেনারেল EWS ক্যান্ডিডেট রয়েছে ফিমেল তাদেরকে 300 টাকা পেমেন্ট করতে হবে। যারা জেনারেল EWS ক্যান্ডিডেট মেল তাদেরকে 400 টাকা পেমেন্ট করতে হবে।
যারা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করো, ফিমেলদের ক্ষেত্রে 300 টাকা পেমেন্ট করতে হবে এবং মেলদের ক্ষেত্রে 400 টাকা পেমেন্ট করতে হবে। পিডাব্লিউ ক্যাটাগরি থেকে যারা বিলং করো, ফিমেলদের ক্ষেত্রে 400 টাকা পেমেন্ট করতে হবে এবং মেলদের ক্ষেত্রে 500 টাকা পেমেন্ট করতে হবে। যারা কিন্তু থার্ড জেন্ডার রয়েছে, যদি কেউ থার্ড জেন্ডার হয়ে গিয়ে থাকো তাহলে তাকে 300 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট প্রসিডিওর কমপ্লিট হয়ে গেলে এটা কিন্তু তোমরা আর পরবর্তীকালে রিফান্ড পাবে না, এটা নন রিফান্ডেবল। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে তোমাদের কাছে একটা কনফার্মেশন পেজ চলে আসবে, সেটাকে ডাউনলোড করে নেবে। এবারে তোমাদেরকে বলি কারেকশন প্রসিডিওর। এখানে দেখো বলা হয়েছে 12(6) এ পয়েন্টে দেখো বলে দেওয়া হয়েছে তোমাদের যেটা প্রাইমারি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তোমরা যে বেসিক ডিটেলস দিয়েছিলে, মানে নিজেদের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডমিসাইল, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু কোনোটাই তোমরা চেঞ্জ করতে পারবে না। কাজেই বারবার বলছি কেয়ারফুলি রেজিস্ট্রেশন ফিল আপ করবে। বাকি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেসব তথ্য তোমরা আপলোড করেছো বা করবে, সেই সব তথ্যে যদি কোনো অসঙ্গতি বা ভুল থেকে থাকে তাহলে সেগুলো তোমরা কারেকশন করতে পারবে। কারেকশানের যে ডেট আমি আগেই বলে দিয়েছি একটা ডেট, সেই ডেট অনুযায়ী তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। এবারে দেখো কারা কোন ডমিসাইল সার্টিফিকেট ফিল আপ করবে। পারফর্মা A1 যেটা রয়েছে, পারফর্মা A1, এখানে দেখো বলা হয়েছে যারা ওয়েস্ট বেঙ্গলে কন্টিনিউয়াসলি 10 বছর ধরে বসবাস করছো 31/12/2023 পর্যন্ত, যাদের 10-20 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে, তাদেরকে এই পারফর্মা A1 ফিল আপ করতে হবে, অর্থাৎ অ্যাপেন্ডিক্স 1। এখানে তোমরা যে অথরিটিকে দিয়ে সিগনেচার করাবে, সেই সিগনেচার কিন্তু গ্যাজেটেড অফিসার এ র্যাঙ্কের হওয়া চাই। কোনো গ্রাম পঞ্চায়েত আধিকারিক বা MLA MP সিগনেচার কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। নেক্সট দেখো পারফর্মা B অর্থাৎ অ্যাপেন্ডিক্স 2। এটাতে বলা হয়েছে যারা ওয়েস্ট বেঙ্গল পার্মানেন্ট রেসিডেন্ট তাদেরকে কিন্তু পারফর্মা B ফিল আপ করতে হবে। তাদের ক্ষেত্রেও কিন্তু দেখো এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে সিগনেচার অথরিটি রয়েছে সেটা কিন্তু গ্যাজেটেড অফিসার এ র্যাঙ্কের হওয়া চাই। কোনো গ্রাম পঞ্চায়েত সদস্য বা MLA MP সিগনেচার কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। যারা PWD ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে এই ফিজিক্যাল লিমিটেশন সার্টিফিকেটটা ফিল আপ করতে হবে এবং এটাতে যাকে সিগনেচার করাতে হবে সেটা হচ্ছে চিফ মেডিকেল অফিসার অথবা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ এ গভর্নমেন্ট হেলথ কেয়ার ইনস্টিটিউশন। এখানেও কিন্তু অন্য কারো সিগনেচার তোমাদের চলবে না। সাথে যিনি সিগনেচার করবেন তার স্ট্যাম্প সহিত নাম গভর্নমেন্ট হসপিটালের এবং অথবা হেলথ কেয়ার সেন্টারের নাম আর সিল কিন্তু অবশ্যই থাকা চাই। এবারে দেখো তোমাদের কোশ্চেন প্যাটার্ন কি হতে চলেছে। এখানে কিন্তু দেখো বলে দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ফিল আপ করার সময় তোমাদেরকে কোয়ালিফাইং এক্সামিনেশান চুজ করে নিতে হবে, অর্থাৎ তোমরা ডিপ্লোমা হোল্ডার নাকি BSc হোল্ডার, ঠিক আছে, তোমাদেরকে চুজ করে নিতে হবে। নেক্সট দেখো বলা হয়েছে পেপারটাকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। পেপার 1 যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অথবা BSc ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য পেপার 1, আর পেপার 2 হচ্ছে অনলি ডিপ্লোমা ইন ফার্মাসি ক্যান্ডিডেটদের জন্য। এবারে তোমরা দেখো পেপার 1 ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অথবা BSc ক্যান্ডিডেটদের কোশ্চেন প্যাটার্ন কী হতে চলেছে। যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অথবা BSc ক্যান্ডিডেট রয়েছে তাদের যে টপিকস রয়েছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ম্যাথমেটিক্সের জন্য দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে কোশ্চেন পেপারটাকে, একটা হচ্ছে ক্যাটাগরি 1, একটা হচ্ছে ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এ ম্যাথমেটিক্সের কোশ্চেন থাকবে তোমাদের 30টা এবং ক্যাটাগরি 2-এ ম্যাথমেটিক্সের কোশ্চেন থাকবে 10টা। ক্যাটাগরি 1-এ যে সকল কোশ্চেন রয়েছে
সেগুলো প্রত্যেকটার মার্কস হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য ইচ কোশ্চেনের জন্য 1 মার্কস, একটা করে মার্কস, এবং ক্যাটাগরি 2 এর প্রত্যেকটা কোশ্চেনের জন্য ইচ কোশ্চেনের জন্য 2 করে মার্কস। নেক্সট ফিজিক্সও কিন্তু সেম, ক্যাটাগরি 1 অ্যান্ড ক্যাটাগরি 2 দুভাগে বিভক্ত করা হয়েছে। কেমিস্ট্রিতেও তাই, ক্যাটাগরি 1 অ্যান্ড ক্যাটাগরি 2 দুভাগে বিভক্ত করা হয়েছে। এবারে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এটা শুধুমাত্র ক্যাটাগরি 1 আছে, 10টি কোশ্চেন। এখানে কিন্তু তোমাদেরকে 10টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, আর এই 10টা কোশ্চেনের মার্কস কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 করে থাকবে। ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু কোনো কোশ্চেনের 2 করে মার্কস নেই। এখানে তোমাদের টোটাল কোশ্চেন থাকবে 100টা, এবং টোটাল কোশ্চেনের মার্কস হচ্ছে 120। নেক্সট দেখো পেপার 2, আমি আগেই বলে দিয়েছি পেপার 2 হচ্ছে অনলি ফর ডিপ্লোমা ইন ফার্মাসি ক্যান্ডিডেটদের জন্য। এটা কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিএসসি ক্যান্ডিডেটদের জন্য নয়। যারা ডিপ্লোমা ইন ফার্মাসি রয়েছে তাদেরকে পেপার 2 এক্সাম দিতে হবে। তাদের কোশ্চেন মার্কস থাকবে 100টা, এবং তাদেরকে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 করে মার্কস দেওয়া হবে। ইচ কোশ্চেনের জন্য 1 মার্কস থাকবে। তোমাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া থাকবে, এবং 2 ঘন্টা সময় দেওয়া থাকবে। কোশ্চেন পেপার ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে। এবারে দেখো বলা হয়েছে ইনকারেক্ট কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু 25% নেগেটিভ মার্ক রয়েছে, মানে 4টে কোশ্চেনে -1 হবে। আর যে কোশ্চেনের অ্যান্সার তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে না সেই কোশ্চেনে 0 মার্কস থাকবে। ক্যাটাগরি 2 এ যে কোশ্চেনগুলো আছে তোমাদের 20টা কোশ্চেন, এই 20টা কোশ্চেনে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা চেষ্টা করবে এই ক্যাটাগরি 2 এর কোশ্চেন পেপারের কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করার, তাতে তোমাদের নাম্বারটা বেশি আসার সম্ভাবনা রয়েছে। তো অ্যাটলিস্ট এই হলো তোমাদের জিলেট 2024-এর নোটিফিকেশান আপডেট। যারা যারা এখনও পর্যন্ত জিলেট 2024 রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশান প্রসিডিওর কমপ্লিট করনি, তারা আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য। নেক্সট ভিডিওতে আমি কিন্তু নিয়ে চলে আসছি তোমাদের অ্যাপ্লিকেশান প্রসিডিওর, রেজিস্ট্রেশন প্রসিডিওর, কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে, অ্যাপ্লিকেশান করবে, সেটা আমি দেখিয়ে দেবো। তার সাথে যে প্রফর্মাগুলো দেওয়া আছে তার লিঙ্কও কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। থ্যাংক ইউ।